সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সাহিত্যগ্রাম ইউটিউব এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজহার জৈন। আজকে আমি আলোচনা করব মধ্যযুগের কবি আলাউলের একটি খুবই জনপ্রিয় কবিতা। এই কবিতাটি বুঝতে একটু কঠিন বলে মনে হলেও আমি খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। এই কবিতাটির নাম হচ্ছে ঋতুবর্ণন। এই কবিতাটি আমি দুইটি পর্বে ভাগ করে পড়াবো। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব শব্দের অর্থ হচ্ছে, বসন্ত শব্দের অর্থ বসন্ত একটি ঋতুর নাম। নবীন শব্দের অর্থ নতুন, পল্লব কচি পাতা। ব্যাখ্যা: আমরা জানি বসন্ত এলে গাছে নতুন কচি পাতা গজায়, প্রকৃতি সজীব হয়ে ওঠে। অর্থাৎ বসন্তকালে চারদিকে নতুন পাতা গজায়, প্রকৃতি খুবই চমৎকার দেখায়। দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাদব। দুই পক্ষ বলতে আমরা জানি বসন্তকালের আগে হচ্ছে শীতকাল এবং বসন্তকালের পরে হচ্ছে গ্রীষ্মকাল। এই জায়গাতে দুই পক্ষ বোঝানোর চেষ্টা করেছে কবি। বসন্তকালের আগে হচ্ছে শীতকাল আর বসন্তকালের পর হচ্ছে গ্রীষ্মকাল। সুমাদব বলতে মধুর বা সুন্দর। ব্যাখ্যা হলো, বসন্তের চারপাশে আগে পরে সব কিছুতেই মধুরতা ছড়িয়ে পড়ে। অর্থাৎ বসন্তকাল আসলে চারিদিকে সৌন্দর্য তৈরি হয়। মলয়া সমীর হইল খামের পদাতি। মলয়া সমীর বলতে সমীর, আমরা জানি সমীর শব্দের অর্থ বাতাস। মলয়া সমীর হলো দক্ষিণা হাওয়া বা বাতাস। খামের বলতে প্রেমের দেবতা। পদাতি বলতে সহায়ক সৈনিক, অর্থাৎ বার্তাবাহক। ব্যাখ্যা হলো, বসন্তের স্নিগ্ধ বাতাসকে প্রেমের দেবতার বার্তাবাহক হিসেবে কল্পনা করা হয়েছে। মুকলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। মুকলিত বলতে মুকুল দিয়ে ভরে যাওয়া। আমরা জানি আম গাছে মুকুল হয়, এই মুকুলকে বোঝানোর চেষ্টা করেছে কবি। কৈল বলতে করেছে বৃক্ষ বনস্পতি গাছপালা। ব্যাখ্যা হলো, বসন্তে গাছে কুড়ি ফুটে, প্রকৃতি ফুলে ভরে যায়। আমরা জানি বসন্তকালে চারদিকে নতুন পাতা গজায়, ফুল ফুটে ওঠে। এই সময় কবিরা বিভিন্ন ধরনের তাদের লেখালেখির মাধ্যমে বসন্তকে বরণ করে নেয়। কুসুমিত কিংসুক সঘন বনলাল। কুসুমিত বলতে ফুলে ভরা, কিংসুক শব্দের অর্থ আগুন রঙা ফুল। সঘন মানে হচ্ছে ঘন, লাল মানে রক্ত বিশেষ মানে রক্তের মতো লাল আর কি। ব্যাখ্যা হলো, বসন্তকালে কিংসুক ফুলে, অর্থাৎ কিংসুক বলতে পলাশ ফুল, কিংসুক ফুলে ভরে গিয়ে বন লালচে হয়ে ওঠে। অর্থাৎ পলাশ ফুল যখন ফুটে চারিদিকে লাল বর্ণ ধারণ করে বন একেবারে লালচে দেখা যায়। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গোলাল। এই শব্দের অর্থগুলো বুঝতে কঠিন বলে মনে হলেও আমি খুবই সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করলাম। পুষ্পিত মানে ফুলে ভরা, সুরঙ্গ বা অর্থ সুগন্ধ, মল্লী মানে মল্লিকা ফুল, লবঙ্গ বলতে লবঙ্গ ফুল। লবঙ্গ বলতে তোমার মশলা জাতীয় এক ধরনের গাছ, মশলা জাতীয় এক ধরনের ফুলকে বোঝায়। গোলাল মানে রঙিন। ব্যাখ্যা: মল্লিকা লবঙ্গ প্রভৃতি ফুল ফুটে প্রকৃতিকে রঙিন ও সুগন্ধময় করে। ভ্রমরের ঝংকার কোকিল কলরব। ভ্রমর মানে ভুমরা, ভুমরা বলতে মৌমাছিকে বোঝায়। আর ঝংকার বলতে গুঞ্জন, কোকিল পাখি। কলরব বলতে মিষ্টি ডাক কোকিলের, অর্থাৎ কোকিলের মিষ্টি ডাক। ভুমরার গুঞ্জন আর কোকিলের সুরে চারদিকে মুখরিত হয়। শুনিতে যুবক মনে জাগে অনুভব। এই কোকিলের ডাক, বসন্তকালে কোকিলের ডাক, ভ্রমরের মৌমাছির গুঞ্জন, এগুলা শুনে যুবকের মনে একটা কি প্রেমের অনুভূতি জাগ্রত হয়। নানা পুষ্পমালা গলে বড় হর্ষিত। নানা বলতে অনেক, পুষ্প বলতে ফুল, মালা
অর্থ গলার অলংকার। মালা বলতে আমরা জানি এমনি গলায় যে যে গলার বিয়ের সময় যেটা পরে সেটা হচ্ছে মালা। হর্ষিত বলতে আনন্দিত। তখন কি হয়, ফুলের মালা পরে মানুষ আনন্দিত হয়, অর্থাৎ যুবক যুবতীরা আনন্দ পায়। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। বিচিত্র বলতে রঙিন, বসন মানে পোশাক, অঙ্গ মানে শরীর, চন্দন সুগন্ধি, চর্চিত মানে মাখানো। অর্থাৎ মানুষ রঙিন পোশাক পরে শরীরে চন্দন মেখে উৎসব মুখর হয়। বসন্তকালে মানুষ সব সময় নতুন পোশাকে সজ্জিত হয়। ফুল নিয়ে মেয়েরা খোঁপার মধ্যে বেঁধে দেয়। এখন আসবো গ্রীষ্ম ঋতু নিয়ে। কবি যা বর্ণনা দিল তা নিয়ে আমি তোমাদের সামনে উপস্থাপন করব। গ্রীষ্মকালে কি হয় দেখো, নিদাগ সম অতি প্রচণ্ড, এখানে একটা মিস্টেক হলো, এটা হবে প্রচণ্ড তপন। নিদাগ বলতে গ্রীষ্মকাল, প্রচণ্ড তপন বলতে প্রচণ্ড রোদ, তপন বলতে রোদ, প্রচণ্ড রোদ। আমরা জানি গ্রীষ্মকালে প্রবল প্রচণ্ড রোদ চারদিকে ছড়িয়ে পড়ে। রুদ্র ত্রাসে রহে ছায়াচরণে শরণ। রুদ্র রুদ্র মানে রোদ, ত্রাসে মানে ভয়, আমরা জানি ত্রাসে মানে ভয়। ছায়া ঠান্ডা আশ্রয়, ছায়া ঠান্ডা আশ্রয়, শরণ মানে আশ্রয় নেওয়া। আমরা জানি এখানে একটা মিস্টেক হলো, চরণ বলতে পা আর শরণ বলতে আশ্রয় নেওয়া। যখন গ্রীষ্মকাল আসে তখন তীব্র রোদের ভয়ে মানুষ ছায়ার আশ্রয় নেই। পায়ের নিচে কিছু পড়ে থাকলে আমরা তো তা দেখতে পাই না। চন্দন চম্পক মাল্য মলয়া পবন। চন্দন বলতে সুগন্ধি কাঠ। আমরা জানি চন্দন বলতে যেগুলো রাখাইন সমাজে নারীরা ব্যবহার করে, চন্দন বলতে সুগন্ধি কাঠ। চম্পক বলতে ফুল, চম্পা ফুল আর কি। মাল্য বলতে মালা, মলয়া পবন মানে দক্ষিণা বাতাস। চন্দন ও চম্পক ফুল ও দক্ষিণ না হাওয়া গ্রীষ্মের উত্তাপ খামায়। তখন কি হয় দেখো, সতত দম্পতি সঙ্গে বেফিত মদন। সতত মানে সর্বদা, দম্পতি মানে প্রেমিক বা প্রেমিকা, মদন বলতে প্রেমের দেবতা। আমরা জানি যুবক যুবতীরা, এখানে কবি একজন রোমান্টিক একজন ব্যক্তি। কবি এখানে বেশিরভাগ সময় দেখানোর চেষ্টা করতেছেন প্রেমিক প্রেমিকা বলে সম্বোধন করেন। সঙ্গী, আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর কবি হিসেবে সবসময় প্রেমের দিক দিয়ে তিনি আলাদা করে রাখতেন। এখানে দেখতেছি কবি আলাওল খুব সুন্দরভাবে তার কবিতার মধ্যেই একটা প্রেমের আত্মা, তরুণীদের হৃদয়ে আত্মা জাগ্রত হচ্ছে, যেটা একটা সুন্দর পরিবেশ তৈরি হচ্ছে। এই সময় প্রেমিক প্রেমিকেরা প্রেমে নিমগ্ন থাকে। পাবস সময় ঘন ঘন গরজিত। পাবস বলতে বর্ষাকালে আমরা জানি মেঘ গর্জন করে, গরজিত মানে গর্জন করে, অর্থাৎ বর্ষাকালে বারবার মেঘ গর্জন করে। তখন কি হয়, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। বরিশে বলতে ঝরে পড়ে, আর পূরিত বলতে ভরে ওঠা। এইখানে একটু মানে আমি আরও খুব সুন্দরভাবে সংক্ষেপে বলতে গেলে, নির্ভয়ে বরিশে জল, অর্থাৎ চারদিকে পানি বৃষ্টির নামতেছে, চৌদিকে পূরিত, অর্থাৎ চারদিকে পূরিত মানে ভরপুর পানি, চারদিকে ভরপুর পানি দেখা যাচ্ছে, অর্থাৎ প্রবল বৃষ্টিতে চারদিকে জল ভরে যায়। ঘোর ঘোর শব্দে কৈলাসে মল্লার রাগ গাত্র। অর্থাৎ ঘোর বলতে ভয়ঙ্কর, মল্লার রাগ বলতে বর্ষার সুর। বর্ষাকালে যখন টিনের মধ্যে পানি পড়ে তখন একটা শব্দ হয়, গাত্র মানে উচ্চারণ করে। বর্ষাকালে বৃষ্টির পানিগুলা উচ্চস্বরে আমরা কান দিয়ে শুনতে পাই। কৈলাস বলতে যেখানে হিমালয় পর্বত, যেখানে শিবের বসবাস, কৈলাস থেকে যখন বৃষ্টির পানিগুলা আসে তখন একটা সুন্দর, একটা খুব স্নিগ্ধ বাতাস, স্নিগ্ধ আওয়াজ কানের মধ্যে আসে, অর্থাৎ বজ্রপাতের শব্দ যেন বর্ষার সঙ্গীতের মতো বাজতে থাকে। মাধুরী শিখিনী রব অতি মন বা মাধুরী বলতে ব্যাং, অর্থাৎ
মাদি ব্যাঙকে বোঝায়। শিকিনি বলতে এখানে ময়ূরী, রব বলতে ডাক। আমরা জানি বসন্তকালে ব্যাঙের ডাক আর ময়ূরের নাচ মন আনন্দে ভরে দেয়। যুবক যুবতীদের বর্ষাকালে যখন ময়ূরীর ডাক শোনা যায়, তখন যুবক যুবতীদের মনে প্রেমের শিহরণ জাগ্রত হয়। কিটুকুল, রব, পনি, ঝংকারে ঝংকারে। কিটুকুল বলতে পোকামাকড়ের আওয়াজ শোনা যায়, রব বলতে শব্দ, ঝংকারে বলতে সুরেলা ধ্বনি। অর্থাৎ পোকামাকড়রা মিলেমিশে গুঞ্জন ধ্বনি তুলে। কখন তুলে? বর্ষাকালে তুলে। আজকে এইটুকু থাক। পরবর্তী ক্লাসে আমি পরবর্তীতে দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। আমি সবসময় তোমাদের চেষ্টা করি অর্থাৎ সহজভাবে উপস্থাপন করার জন্য। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। এতক্ষণ পর্যন্ত যারা আমার ক্লাসটি করেছ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা দয়া করে, আমি বারবার বলি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করবা, যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। ভালো থাকবে, সুস্থ থাকবে।